শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। ওহ বাবা রে বাবা, বৃষ্টির যেন আর শেষ নেই গো। বিকেল হতে না হতেই দেখো আবার নামলো। এখনো কাপড় চোপড় ছেড়ে সন্ধেবাতি দেওয়া হলো না গো, এর মধ্যেই শুরু। আর বলো কেন, আমারও তো তাই। আরে এই পুকুর ঘাটে ওটা কে গা? কে, কোথায়? এই সোনা বৌদের বাড়ির সেই যমুনা না? হ্যাঁ তাই তো মনে হচ্ছে গো। এই চলো তো দেখি গিয়ে। হ্যাঁ তাই তো। আমরি এই ছুরিটা ওখানে বসে ভিজছে কেন? আরে মুখ পড়ে ঘরে জানা। আমুলো এখানে বসে আছিস কেন? না চলো গো, এই বৃষ্টিটা ঝেঁপে আসার আগে আমরা এই ঘরে যাই। যমুনা, যমুনা, ও এই দেখো, যা ভেবেছি ঠিক তাই। হ্যাঁ রে, বৃষ্টি শুরু হয়েছে দেখছিস না? তা এখানে বসে আছিস কেন? আয় আয়, ঘরে আয় বলছি। তুমি ঘরে যাও সোনা দিদি, আমার জন্য ভেবো না। না, ভাববে না। ওঠ ওঠ বলছি, আয় আমার সাথে আয়। কি হয়েছে রে যমুনা? হ্যাঁ কি হয়েছে মা? দিদি গো, এখন অলক্ষণে বৃষ্টি এলে আমার সেই সর্বনাশের কথাটাই বারে বারে মনে পড়ে যায় গো। সর্বনাশ? কি বলছিস যমুনা? হ্যাঁ গো দিদি, ঠিকই বলছি। এমন বৃষ্টির দিনে আমার সর্বনাশ হয়েছিল গো, সর্বনাশ হয়েছিল। কেন 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 দেখতে গেলাম তাকে? মরতে কেন দেখতে গেলাম? যমুনা, শুনছেন স্বর্ণকুমারী দেবীর লেখা গল্প যমুনা। স্বর্ণময়ী মানে সোনা দিদির সঙ্গে যমুনার কোনো পারিবারিক জানাশোনা নেই। একদিন আচমকাই যমুনার সঙ্গে দেখা হয়েছিল তার। তবে দেখা হলোর থেকেও বলা ভালো, যমুনাকে একরকম কুড়িয়ে পেয়েছিল স্বর্ণময়ী। সেদিন তার শাশুড়ি মায়ের নিয়মভঙ্গ ছিল, শীতটাও সেদিন জাঁকিয়ে পড়েছিল। ওই শীতের ভোরে হিহি করে কাঁপতে কাঁপতে মাথা মুড়ি দিয়ে কাঁখে কলসি নিয়ে সিঁদুরে দিঘির দিকেই যাচ্ছিল স্বর্ণময়ী। শীতের ভোরে আলোটাও তখনও ঠিক করে ফোটেনি, আকাশটা তখনও আবছা হয়েছিল। দিঘির ধারে বটগাছতলার নিচে এসেই স্বর্ণময়ী অবাক হয়ে গেল। সে গাছের নিচে একটা মেয়ে শুয়ে আছে। কি কাণ্ড! এই শীতে সারা রাত এখানে পড়েছিল নাকি? বিস্ময়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল স্বর্ণময়ী। খোলা আকাশের নিচে কেউ মেয়েটা থাকতে পারে? যুবতী, পরনের শাড়িটা একেবারেই ভদ্রলোকের মতো নয়, চেহারাটাও বেশ শুকনো, খড়ি ওঠা, দুটো হাত খালি। তার গায়ে একটা ছেঁড়া চাদর, মাথার নিচে ময়লা একটা পুঁটলি। কলসিটা নিচে নামিয়ে মেয়েটার গায়ে হাত দিয়ে দু একবার ধাক্কা দিল স্বর্ণময়ী। এই মেয়ে শুনছো? তার ধাক্কায় মেয়েটা যখন চোখ রোগড়ে উঠে বসলো, এই তো উঠেছে। তার মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল স্বর্ণময়ী। মুখটা এখনো এত ধারালো যে মেয়েটার দারিদ্রতার রূপকে ম্লান করে দিয়েছে ঠিকই, কিন্তু রূপটা কেড়ে নিতে পারেনি সম্পূর্ণ। অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল স্বর্ণময়ী। তা বাছা, তুমি কে গো? কোথা থেকে এসেছো? এই গায়ে তো তোমাকে দেখেছি বলে মনে হচ্ছে না। না দিদি, আমি এখানকার কেউ নই। ঘুরতে ঘুরতে এখানে এসে পড়েছি, আর চলতে পারছিলাম না, তাই এখানে। তা এভাবে গাছতলায় পড়ে আছো কেন? গাছতলা ছাড়া আমার যে আর কিছুই নেই দিদি। কোথায় যাবে? কোথায় যাব তাও তো জানি না।
যেদিকে পথ চলে গেছে সেদিকেই যাচ্ছিলাম। আশ্চর্য, বলি তোমার কেউ কোথাও নেই নাকি? না দিদি, কি বলছো? এই দুনিয়ায় আমার নিজের বলতে কেউ নেই। এ তো ভালো জ্বালা দেখছি। হ্যাঁ, অচেনা অজানা জায়গায় তোমার মতো একজন যুবতী মেয়ে এভাবে পথে ঘাটে পড়ে থাকবে নাকি? তাই হয়, হ্যাঁ তাই হয়। বিপদ আপদও তো আছে। কি করি? কে আর আমাকে থাকতে দেবে বলুন? আমি তো কাউকে চিনি না। ও, হ্যাঁ দিদি, বলছিলাম কি, এই গায়ে কোনো কোনো দাসী বাঁধির দরকার পড়ে না? যদি সেই রকম কোনো ঘর পাই তো। বালাই ষাট, তোর মতো সোনার বরণ মেয়ে দাসী হতে যাবে কেন রে? চল তো দেখি, চল আয় আমার ঘরে, চল আয় আয়। ঘরে কোন পরিচয়ে যাব দিদি? কেন এইমাত্র আমাকে দিদি বলে ডাকলি না? সেই পরিচয়েই যাবি। আজ থেকে তুই আমার বোন, আমাদের বাড়িতেই থাকবি। আয় আয় তো দেখি, ওঠ ওঠ ওঠ, নে তোর পুটলিটা নে, ওঠ। কিন্তু কিন্তু আমাকে আমাকে তো তুমি চেনো না গো দিদি। আমি যদি ওরে, এই চোখ দুটো কখনো আমাকে ভুল কিছু দেখায়নি, সে নিয়ে তোকে ভাবতে হবে না। নে চল ওঠ। আর আমার মেলা কাজ পড়ে রয়েছে। ওঠ ওঠ, আর দেরি করিস না তো, ওঠ। কাল কার মুখ দেখে উঠেছিলাম গো দিদি? ভগবানকে তো চিরকাল দুচ্ছাই করে গেছি আমি, তবু তবু তার এত দয়া। নে চল। আমার মতো মেয়ের জন্যও তিনি ভাবেন। স্বর্ণময়ীর হাত ধরে যমুনা যখন তার বাড়িতে এসে উঠল, এ বাড়ির কেউই কোনো আপত্তি করল না। এমন বিদ্যুতের মতো রূপ যার, সে কি করে ছেঁড়া কাপড়ে গাছতলায় পড়ে থাকতে পারে সে কথা ভেবেই সকলে অবাক হয়ে গিয়েছিল। আচ্ছা যমুনা, কিন্তু শত অনুরোধেও এবার তো বল, নিজের কথা কাউকে ভেঙে বলেনি যমুনা। কি হয়েছিল? ম্লান হেসে মাথা নিচু করে থাকতো সে, আর নইলে কপালের দিকে হাত দিয়ে দেখাতো যে সবই এই পোড়া কপালের দোষ। সবই আমার কপালের দোষ গো। তবে যমুনার বুকের মধ্যে যে তীব্র হাহাকারটা চাপা আছে তার আঁচ পায় স্বর্ণময়ী। এ বাড়িতে তার কোনো অনাদর হয় না, স্বর্ণময়ীর বোনের মতোই থাকে সে। তবু মেয়েটার মুখ থেকে বিষাদের মেঘটা কিছুতেই সরে না। পড়ন্ত বিকেলের আলোয় মেয়েটা পুকুর ঘাটের একেবারে নিচের দিকে নেমে বসে থাকে, আনমনে জলের দিকে চেয়ে চোখের জলই ফেলে বোধ হয়। সেই সময়টা অনেকবার দূর থেকে তাকে দেখেছে স্বর্ণময়ী, সাক্ষাৎ এক বিষাদ প্রতিমা যেন। অবশ্য যে কথায় যমুনার মনে ব্যথা লাগে সে কথা স্বর্ণময়ী কখনো ওঠায়ও না। যমুনা, মেয়েটার এমনিতে কোনো জ্বালা নেই, বড় শান্ত আর সহজ স্বভাব তার। ওই দেখ। স্বর্ণময়ীর হাতে হাতে সমস্ত কাজ করে তুই দেয়। আবার এটো বাসন মাজতে গেছিস কেন রে? তোকে না হাজারবার মানা করেছি। তাতে কি হয়েছে দিদি? যমুনাকে বারণ করলেও সে শোনে না। শরীরে তার ক্লান্তি বলে কিচ্ছুটি নেই। একটু বিশ্রাম নাও। কি যে করি? সারাটা দিন দিদির কাজ ঘেঁষে থাকে মেয়েটা, শুধু পড়ন্ত বিকেলের সময়টায় তাকে আর পাওয়া যায় না। ঘাটের ওপর থেকে সেই নিচের সিঁড়িতে বসে থাকা বিষাদ মূর্তির দিকে নিঃশব্দে চেয়ে থাকে স্বর্ণময়ী। যমুনা জানতেও পারে না। আজ বৃষ্টিটা বড় অসময়ে এসে গেছে। কাপড় জামা বাসন কোসন সামলাতে সামলাতেই পানুর মা আর বিন্তি কাকির কথাগুলো স্বর্ণময়ীর কানে গেল। সত্যিই তো এই বৃষ্টিতেও মেয়েটা সেই ঘাটের সিঁড়িতে বসে ভিজছে নাকি? কথাটা মনে হতেই হাতের কাপড়গুলো আলনায় রেখেই ঘাটের কাছে ছুটে গেল স্বর্ণময়ী। যমুনা, আর ঠিক যা ভেবেছিল তাই। মেয়েটার কোনো হুঁশই নেই, যমুনা, নাকি আজ এই প্রথমবার
যমুনার হুঁশ ফিরল। তার যা কিছু গোপন আছে এই বৃষ্টির ধারায় সে সব ধুয়ে ফেলতেই সে যেন বসেছে আজ। স্বর্ণময়ীর ডাকে উঠে তার কাছে এসে দাঁড়ালো যমুনা। বৃষ্টি কিংবা চোখের জলে মুখখানা মাখামাখি হয়ে আছে একেবারে। মনে বৃষ্টি হচ্ছিল সেদিন, সর্বনাশ হয়েছিল গো। কোন সর্বনাশের কথা বলছে যমুনা? এতদিনের অর্গলটা খুলে দিতেই বাঁধ ভাঙার মতো হু হু করে জলের তোড় বেরিয়ে আসতে লাগলো এবার। যমুনার হাত ধরে তাদের বসার ঘরের ছায়া ঢাকা দালানটায় এসে বসলো স্বর্ণময়ী। কেউই এখন এদিকে আসবে না। মাথা নিচু করে কাঁদছে যমুনা, ফুলে ফুলে উঠছে তার শরীরটা। যমুনা, ও যমুনা, মুখ তুলে তাকা মা। কি হয়েছে? কি হয়েছে? কি এত কষ্ট কেন পাচ্ছিস বলতো? আমাকে বল না বোন, আমাকে বল, দেখবি মনটা অনেক হালকা হয়ে যাবে। বল না বোন। তোমাকে ছাড়া আর কাকে বলবো দিদি? ভেবেছিলাম আমার অন্ধকার আমার কাছে গোপনে থাক, কিন্তু না, আর যে তাকে একা একা বইতে পারছি না গো। জানো, সেদিনও সন্ধেবেলায় এমনই বৃষ্টি পড়ছিল দিদি। ঘরে দৌড় দিয়ে বসেও বাইরের ঝমঝম শব্দটা কানে এসে লাগছিল। আমার মায়ের শরীরটা বেশ খারাপ, বিছানায় শুয়েছিল মা। আমি মায়ের মাথার কাছে বসেছিলাম। ও মা, খুব কষ্ট হচ্ছে মা। মা গো, কষ্ট নয় রে মা, চিন্তা। চিন্তা? সুস্থ মানুষটা দুম করে চলে যাওয়ার পর থেকে অসুখে বিসুখে আর ভয় পাই না রে মা। মা থাক না ওসব কথা, এখন একটু ঘুমাও না দেখি, একটু ঘুমাও। যমুনার যখন 5 বছর বয়স, ঘুমাও। তখন হঠাৎ একদিন যমুনার বাবার মৃত্যু হয়। আর তারপর থেকেই সংসারের দাঁত নখ বের করা চেহারাটা একটু একটু করে প্রকট হয়ে উঠেছে তার কাছে। মাথার ওপর ছাদটা ছিল শুধু তার নিজেদের, বাকি যুদ্ধটা একা তার মায়ের। টাকা, সাহায্য, সহমর্মিতা তাদের কাছে কিচ্ছু ছিল না। এই টানাটানির চাপে সমর্থ মেয়েটার বিয়ে পর্যন্ত দিতে পারেনি যমুনার মা। মেয়েটার রূপটা আবার একটু বেশি, সেটা আশা না আশঙ্কা সে কথা ভালো করে জানে না সেই রুগ্ন মহিলা। শুয়ে শুয়ে শুধু আকাশ পাতাল ভাবে, আর ভাবতে ভাবতেই জোরে বৃষ্টি নামে। আর সেই সঙ্গে সদর দরজাটায় কে যেন একটানা কড়া নাড়তে থাকে। আরে এই বাদলায় আবার কে এলো? হারার মা কাজে এসেছে বোধহয়। যা তোমা, দৌড়টা খুলে দে। হ্যাঁ দিচ্ছি মা। এ কি, কে কে আপনি? আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পথে মুষলধারে বৃষ্টি এলো, একটু ভেতরে আসতে পারি? কার সঙ্গে কথা কইছিস তুই? কে একজন এসেছেন মা, বৃষ্টিতে কাক ভেজা ভিজে গেছে। কে গো বাবা তুমি? একবার ভেতরে এসো দেখি। আসুন। আমার নাম বিশ্বনাথ, আমাকে সবাই ওই বিশু নামেই ডাকে। ঘোষপুকুরের পথে যাচ্ছিলাম, আচমকা দেখুন না এই বৃষ্টিটায় গা একেবারে ভিজে সপ সপ করছে। বুঝি যদি আজ রাতটা একটু আশ্রয় মিলতো, মানে কাল সকালে উঠেই আমি চলে যাব। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, হেতে আর বলার কি আছে। ভদ্রলোকের ছেলে তুমি, এই বৃষ্টিতে আর কোথায় যাবে? ও যমুনা, যা তোমা, ছেলেটাকে তোর বাবার ঘরটা দেখিয়ে দে। যাও বাবা যাও, ওই ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও।
কিন্তু কাপড় চোপড়। সেসব আমার সঙ্গে আছে মা, আপনাকে আর সেজন্য চিন্তা করতে হবে না। আচ্ছা, ভিজে ঝোলার কাপড় জামা নাকি শুকনো থাকবে, শোনো কথা একবার। যমুনার হাসিতে না চেনার অস্বস্তিটা এবার কেটে গেল। বৃষ্টির রাতে সেই আগন্তুককে ঘরে আশ্রয় দেয় যমুনার মা, কিন্তু সেই রাত থেকেই কেঁপে জ্বর আসে সেই আগন্তুকের। কি খুব জ্বর তো দেখছি। ঘরে না আছে পথ্যি, না আছে ওষুধ, করি এবার? না আছে ডাক্তার ডাকার মতো সামান্য পয়সা। ঈশ্বর, তবে প্রাণ ঢেলে সেবা করলো বটে যমুনা। দেখি তার সেবার জোরেই এবার একটু একটু করে সেরে উঠতে লাগলো সেই আগন্তুক বিশ্বনাথ। ঠিক হয়ে যাবে না? বিশ্বনাথ যত সুস্থ হয়ে ওঠে ততই আলো ফোটে যমুনার মুখে। এই প্রথম তাহলে কিছু একটা করে দেখাতে পেরেছে সে। এই সংসারে তারও তাহলে দাম আছে। বিয়ে দেওয়া যায়নি বলে সে নেহাত ফেলনা নয়। একজন মানুষকে জীবন ফিরিয়ে দেওয়াটাও তো কম কথা নয়। এসব ভাবতে ভাবতে এই বিশ্বনাথের মুখের দিকে মুগ্ধ হয়ে চেয়ে থাকে যমুনা। বিশ্বনাথের মুখে যে আলোটা ফিরে আসছে, সেই আলোয় আবার নতুন করে নিজেকেও দেখে যমুনা। কিছু বলবে যমুনা? হ্যাঁ, না না, কিছু না, কিছু না, কিছু না। ও এটা এটা খেয়ে নিন। আবার সেই বার্লির জল? ওসব এখন থাক না, পরে খাবো খন। আমার সে কি, পরে খেলে চলবে কি করে? আপনাকে তো সুস্থ হতে হবে না? এই নিন, জলটা খেয়ে নিন। আমি কি করে সুস্থ হব আমি জানি। কি করে? সেদিন গুনগুন করে যে গানটা গাইছিলে, গান? সে গানটার একবার গাইবে? আমি তাহলে ঠিক সুস্থ হয়ে যাব, দেখো। না না, আমি কোনো গান জানি না। ও ও আপনি ভুল শুনেছেন। আমি চললাম, এই বালিটা রেখে গেলাম, আপনি খেয়ে নিন। হ্যাঁ। যমুনার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল বিশ্বনাথ। তার শুকনো ঠোঁটে হালকা হাসির রেখা ফুটে উঠল। বিশ্বনাথের ঘর থেকে বেরিয়ে যমুনার বুকেও বুঝি এবার কাঁপন ধরল। নিজেকে আড়াল করে দাঁত দিয়ে ঠোঁট চেপে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ সে। তারপর যেন রাজহাঁসের ডানায় ভর করে এ ঘর থেকে ও ঘর উড়ে বেড়াতে লাগলো। আরও কয়েকটা দিন এভাবেই কেটে গেল। বিশ্বনাথ এখন সম্পূর্ণ সুস্থ। যমুনা শুনতে পেল আর দিন চারেকের মধ্যেই নাকি চলে যাবে সে। কিন্তু সপ্তাহ কেটে গেল, বিশ্বনাথ তখনও সেখানে দিব্যি বসে আছে। যমুনার অবশ্য খারাপ লাগে না। লুকিয়ে চুরিয়ে মাঝে সাঝে দেখে নেওয়া আর কান পেতে তার গলা শুনে কেমন যেন একটা ঘোর লেগে যায় তার। থাকুক না, আরো কটা দিন থাকুক। আহা, দেখার তো কেউ নেই। এমন করে আদর যত্নে আর কে রাখবে? তারপর আর একটু সুস্থ হয়ে গেলে তখন না হয়। আরও একটু সুস্থ হয়ে গেলে তখন যে কি হবে তা ভাবতেও ভয় পায় আজকাল যমুনা। কি জানি। সেই আগন্তুক চলে যাবে মনে হলেই তার বুকের মধ্যে যেন মাদল বাজতে থাকে। শান্ত মেয়েটা অস্থির হয়ে ওঠে আর নিজের অস্থিরতাকে চাপা দেওয়ার জন্য ইচ্ছে করেই পুকুর পাড়ে গিয়ে বসে থাকে অনেকক্ষণ। সেদিনও পুকুর পাড় থেকেই এসেছে যমুনা। তখন মায়ের ঘরে ঢুকতে গিয়ে বিশ্বনাথের গলার আওয়াজ পেল সে। দেওয়াল ঘেঁষে কান খাড়া করে দাঁড়িয়ে শুনল যমুনা যে বিশ্বনাথ বলছে, আমার কথাটা তাহলে একটু চিন্তা করে দেখবেন। তার কল্পনার অতীত এক কথা। আপনাদের মতো আমরাও সদ্বংশ, যাতে আমি কায়স্থ। আপনার আশীর্বাদে টাকা করিও কিছু মন্দ নেই। এখানে দাঁড়িয়ে আছে, চল চল চল, মেয়েকে এক্ষুনি চল। কোথায় যাব? আরে আয় না বাবা। কি হয়েছে বলবি তো? সই এমন জোর জবরদস্তি করে টেনে নিয়ে গেল বলেই বিশ্বনাথের কথা শেষটুকু আর শুনতে পেল না যমুনা। তার মা উত্তরে কি বলল তাও তার কানে ঢুকল না। তবে সইয়ের বাড়ি থেকে নিজের ঘরে ফিরে হাত পা ধোয়ার পরে যমুনাকে তার মা তার ঘরে ডেকে পাঠালেন। এই যে মা, কিছু বলবে? বলবো বই কি, অনেক বড় কথা বলবো।
আচ্ছা শোন মা, এখন আর এমন হুটহাট করে ঘর থেকে বেরিয়ে যাসনি, বুঝলি? আচ্ছা। এখন একটু ঘর দরেই থাকিস, নইলে নইলে নিন্দে হবে যে মা। মা, কে নিন্দে করবে মা? কি আবার করবে রে, সমাজ নিন্দে করবে। তোমার যে সামনেই বিয়ে মা, এখন তো একটু লক্ষ্মী মেয়ের মতো থাকতে হয়, বুঝেছ কি মা? বিয়ে আমার? হ্যাঁ রে মা, হ্যাঁ তোর বিয়ে। ভগবান মুখ তুলে চেয়েছেন, ঠাকুরকে কত ডেকেছি, কত মানত করেছি। আমি না থাকলে তোর যে কি হবে ভাবতে গিয়ে তো আমার বুকটা ধরাস ধরাস করত। ভগবান মুখ তুলে চেয়েছেন, ঠাকুর 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 ঠাকুর। আমি তো কিছু। ওই যে আমাদের বিশ্বনাথ, কি? আহা, যেমন রূপে তেমনি গুণে। ছেলেটা সৎ বংশ, সৎ শিক্ষা, আর কি ভদ্র ছেলে। টাকা করিও তো কম কিছু নেই। বিশুর তোকে পছন্দ হয়েছে মা, ও যে তোকে বিয়ে করতে চায় রে। কি বলছো? হ্যাঁ রে মা, হ্যাঁ, ও আমাকে নিজে মুখে বলেছে। সোনার টুকরো ছেলেটাকে ভগবান একেবারে যেচে আমার ঘরে পাঠিয়েছে। আমাদের মতো অভাজনের উপর তার বাড়িতেই পুরোহিতকে খবর দিয়ে নারায়ণশিলার সামনে বিশ্বনাথ আর যমুনার বিয়েটা হয়ে গেল। যমুনার মা এবার সম্পূর্ণ দায় মুক্ত। আনন্দে স্বস্তিতে বারবার বিশ্বনাথকে আশীর্বাদ করতে লাগলো সে। বিয়ের পরে যমুনাকে নিয়ে সেই বাড়িতেই থাকতে লাগলো বিশ্বনাথ। কিন্তু সময়টা সুখের হলো না। যতই নমনম করে হোক না কেন, বিয়ের জোগাড় বলে কথা। অসুস্থ শরীরে যমুনার মা অনেকটা পরিশ্রম করে ফেলেছিল, তাই মেয়ের বিয়ের পরেই আবার শয্যা নিল সে। অসুস্থ মাকে ফেলে এবার যমুনা যাবে কি করে? তাই বিশ্বনাথেরও আর বউকে নিয়ে বাড়ি ফেরা হলো না। ও মা, মা, ও মা, একটু হাঁ করো। ও মা, এই ওষুধটা খেয়ে নাও মা। লক্ষ্মীটি মা, হাঁ করো না। ফুরিয়ে এসেছে। করো না মা। তোরা ভালো থাকিস মা, ভালো থাকিস। কথা বলো না মা, তুমি চলে গেলে আমি কোথায় থাকবো মা? জামাই তোকে দেখবে মা। তোর ভয় কি রে? করো না মা। বাবা বিশ্বনাথ, বলুন না। এই তো এই তো আমি, বলুন। আমার মেয়েটাকে তুমি দেখো বাবা। মেয়ের বিয়েটা দেখবে বলেই যেন বেঁচে ছিল যমুনার মা। মেয়ের সিঁথিতে সিঁদুর উঠতেই ওপারের পৃথিবীতে পাড়ি দিল সে। মায়ের পারলৌকিক কাজকর্ম মিটে গেলে আর তো শ্বশুরবাড়ি যাওয়ার পথে কোনো বাধা রইল না। কিন্তু বিশ্বনাথ কিছুতেই বাড়ি ফেরার নামগন্ধ করে না। যমুনা যতবার ফেরার কথা বলে, কোনো না কোনো একটা ওজোর আপত্তি করে সে কথা কাটিয়ে দেয় বিশ্বনাথ। অবশেষে একদিন একটু জোরই করল যমুনা। কি গো, এও স্ত্রী মানুষ নিজের বাপের বাড়িতে পড়ে থাকবে, এটা কি ভালো দেখায় নাকি? আর তুমিও বা কোন মুখে শ্বশুরের ভিটেতে এতদিন পড়ে থাকবে শুনি? 5 জনে 5 কথা বলবে না? লোকে ওরকম অনেক কিছুই বলে থাকে যমুনা, সকলের সব কথা কানে তুলতে আছে নাকি? আচ্ছা বেশ, সে না হয় না তুললাম, কিন্তু কথাগুলো তো আর মিথ্যে নয়। তাছাড়া যমুনা, একটা কথা ভাবো তো, এই বাড়ি থেকে আমরা চলে গেলে
বাড়িটা তো শিয়াল কুকুর আর সাপ খোপের আড্ডা হবে। কোনো বদলোকও তো এটা দখল করে নিতে পারে, তাই না? তাহলে একজন চৌকিদার বসিয়ে গেলেই তো হলো, তারপর না হয় সুযোগ সুবিধে মতো বাড়িটা বেচে দিলেই চলবে। হ্যাঁ, তা ঠিকই। একটা ভালো চৌকিদারের খোঁজ তাহলে আমি চিনি তো, ওই আমবাগানের পাশে রতন চৌকিদারের বাড়ি, ওর ছেলেকেই এখানে বহাল করা যাবে। আমি আজ একবার কথা বলবো ওর সঙ্গে। না 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 না, তোমাকে কথা বলতে হবে না। কে কেমন তার ঠিক নেই, ওটা বরং আমি গিয়ে দেখবো না হয়, কেমন? এরপরেও আরও কয়েকটা দিন কেটে যায়। বিশ্বনাথ কিন্তু কোথাও যাওয়ার নাম গন্ধ করে না, না রতন চৌকিদারের বাড়ি না নিজের বাড়ি। মিছিমিছি এদিক সেদিক ঘুরে বেড়ায় সে। 2-4 গল্প করা সঙ্গী জুটেছে আবার তাদের নিয়ে বটতলায় বসে আড্ডা দিয়ে সময় কাটায় বিশ্বনাথ। অবশ্য যমুনার কোনো অযত্ন করে না সে, তাই স্বামীর প্রতি কোনো অভিযোগও নেই তার। আরও সপ্তাহ 2 পেরিয়ে যাওয়ার পরে একদিন যমুনা জিজ্ঞাসা করল, হ্যাঁ গো, আমাকে এখানেই ফেলে রেখে দেবে? আমাকে নিয়ে যাবে না? হ্যাঁ, তাই তো দেখেছো, আসলে এখানে এত গল্প করার লোকজন তো, তাই ফেরার কথাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি বড় ভুল হয়ে গেছে গো। এই তো খুব শিগগির যাবো আমরা। আচ্ছা আচ্ছা, বেশ। ইয়ে, বলছিলাম কি, হ্যাঁ বলো। আমি না হয় আগে একবার ওই বাড়ি থেকে ঘুরে আসি, কেমন? সব ঠিকঠাক করে আসি, তারপর তোমাকে নিয়ে যাব, কেমন? ও মা, সে কি, কেন? না মানে, বিয়েটাও তো হঠাৎ করে হয়ে গেল, কেউ কিচ্ছু জানে না তো, তাই যাই একবার গিয়ে। না, সে হবে না। এই আবার কেমন কথা গো? নতুন বউকে কোথায় শ্বশুর বাড়ি নিয়ে যাবে? না, একা একা বাড়ি ফিরতে চাইছো? কখনো না, আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, এই বলে দিলাম। আচ্ছা আচ্ছা, বেশ, তাই হবে। আর রাগ করতে হবে না, কালই একটা পালকি ঠিক করব, কেমন? শান্তি তো এবার? শান্তি শান্তি শান্তি। যমুনার শ্বশুরবাড়ির পথ সে নাকি অনেক দূরে। পালকির দুলুনির মধ্যে সারা দিন বসে থাকা, তবু হোক দুলুনি। যমুনার মনের মধ্যে একটা শিরশিরে অনুভূতি যেন ফল্গু ধারার মতো বয়ে চলেছে। এমন সুখ সে কোনো দিন পায়নি। সবটা যেন তার একেবারে স্বপ্ন বলে মনে হচ্ছে। কি ভালো লাগছে। শ্বশুর বাড়ি যাচ্ছে সে। আহা, মেয়ের এই সুখ তার মা শুধু দেখতে পেল না। মায়ের কথা মনে পড়তেই আঁচলের খুঁট দিয়ে চোখ মুছল সে। দেখতে দেখতে 7-7টা দিন ধরে পালকি চলল। 8 দিনের দিন সকালে শোনা গেল যে এবার নাকি তার শ্বশুরবাড়ির কাছাকাছি তারা এসে পড়েছে। সে কথা শুনেই যমুনার মনটা নেচে উঠল। তার মা নেই, শাশুড়ির মধ্যেই নিজের মাকে খুঁজে নেবে সে। ছোট ছোট দেওর ননদদের দলের মধ্যে ভাই বোন, খেলার সাথী সব পেয়ে যাবে যমুনা। আর তার কোনো অভাব থাকবে না। কথাটা ভাবতে ভাবতেই মুখে যেন আলো মাখামাখি হয়ে গেল একেবারে। হ্যাঁ গো, শোনো না, বলছিলাম যে। কি যে সে বলছিল সেটা আর শেষ করতে পারে না যমুনা। কিন্তু বিশ্বনাথের দিকে তাকিয়ে দেখতে পেল যে তার নিজের মুখে যতটা আলো, স্বামীর মুখে তার ছিটে ফোঁটাও নেই। মুখটা যেন থমথম করছে। সেদিকে তাকিয়ে তার মন থেকে সমস্ত উৎসাহ যেন নিভে গেল। কিন্তু কি হয়েছে সে কথা জিজ্ঞাসা করার মতো সাহস পায় না যমুনা। নিজের আবেগের মুখেও লাগাম টেনে দেয় সে। এমন করে সেই দিনটাও কেটে গেল। পরের দিন সকালবেলা সদ্য ঘুম ভেঙে যমুনা শুনতে পেল বিশ্বনাথ বলছে বেহারাদের, এই যে বেহারা ভাই, তোমাদের পান্ডাটিকে ডাকো দেখি। বাবু, আমি পান্ডা, বলুন কি করতে হবে? আচ্ছা শোনো, আর কিচ্ছু করতে হবে না, কেমন? অনেকটা দূরে গিয়ে দিয়েছো, আমাদের বাড়ি ওই সামনেই। এবার তোমরা এসো। আচ্ছা বাবু, তাই হবে। এই যে তোমাদের পাওনা গন্ডা, দাঁড়াও, নাও সব গুনে নাও দেখি। শোনো একবার, এদিকে শোনো না। কিছু বলছো? হ্যাঁ, এখনো তো বাড়িতে এসে পৌঁছয়নি।
নতুন বউ পালকির ভাড়া চুকিয়ে দিচ্ছ, আমি আমি এখন যাব কি করে? আরে এই কথা, কিসে আবার যাব? হেঁটে যাব। হেঁটে? এখান থেকে আমাদের বাড়ি তো খুব কাছে, সন্ধেবেলা বেড়াতে বেড়াতে চলে যাব। ও তুমি ভেবো না। প্রথমবার শ্বশুর বাড়িতে যাচ্ছি, হেঁটে হেঁটে যাব? আরে হ্যাঁ গো, এখানে সকলেই তাই করে। কেউ ওই পালকি টালকি নিয়ে গ্রামে ঢোকে না। ও আসলে গাছপালা খুব বেশি তো, পালকি যাওয়াটা মুশকিল। স্বামীর কথায় কেমন যেন অবাক হয়ে গেল যমুনা, তবে মুখে কিছু বলল না, চুপ করেই রইল সে। শীতের বিকেলে সূর্য ডুবতে আর বিশেষ দেরি ছিল না তখন। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে চারপাশটা কেমন ছায়া ছায়া হয়ে গেল। আকাশের দিকে তাকালে কেমন যেন বিষণ্ণ বলে মনে হয় চারদিকটা। যমুনার বুকের মধ্যেটায় নতুন সংসারের টানে শিহরণ জাগছে। নিজের নিঃশ্বাসের শব্দটাও তার কানে এসে বাজছে যেন। স্বামীর পিছন পিছন জঙ্গলের পথে পা বাড়ালো সে। ঝোপঝাড় গাছপালা পেরিয়ে অবশেষে একটা সমতল জায়গায় এসে দাঁড়ালো তারা। ওই দেখো, আঙুল তুলে একটু দূরের দিকে দেখালো বিশ্বনাথ। ওইটা আমাদের বাড়ি। এই গ্রামের মধ্যে আমাদের বাড়িটা পাকা বাড়ি, বুঝলে? ও আচ্ছা, আমাদের বাড়ি। তাই তো। শোনো, তুমি এখানে একটু দাঁড়াও কেমন? আমি ভেতরে যাই, সবাইকে খবরটা দিতে হবে তো। ও দাঁড়াও, আমি আসছি, এক্ষুনি আসছি। আচ্ছা। বিশ্বনাথ চলে গেল। তার স্বামীর চলে যাওয়ার পথের দিকে দেখতে দেখতে বুকের মধ্যে তোলপাড় করতে লাগলো যমুনার। কতক্ষণ লাগবে? এবার কে আসবে, কে তাকে বরণ করবে? এই অন্ধকারের মধ্যে কেমন করে শাঁখ বেজে উঠবে, গ্রামময় কেমন হুল্লোড় পড়ে যাবে, সেসব ভাবতে ভাবতে সুখে আনন্দে অবশ হয়ে পড়ল সে। নতুন বউ দেখি, নতুন বউ দেখি বলতে বলতে কারা যে কোন দিক থেকে ছুটে আসবে নিজের মনেই সেসব ঘাড় ঘুরিয়ে আন্দাজ করে ফেলল যমুনা। আরেকটু পরেই যে কি ঘটতে চলেছে সে কথা মনে করে ফিক করে এবার একটু হেসেও ফেলল সে নিজের মনেই। বেশ কিছুটা সময় সে অন্ধকারের মধ্যেই কাটল তার। এবার দেখা গেল দূর থেকে হাতে একটা আলো নিয়ে কেউ বুঝি এদিকেই এগিয়ে আসছে। একজন আসছেন। নিশ্চয়ই শাশুড়ি মা আসছেন তাকে নিতে। এ কথা মনে হতেই নাক পর্যন্ত ঘোমটা টেনে দিল যমুনা। হাত দুখানা বুকের কাছে জোর করে দাঁড়িয়ে রইল সে। হ্যাঁ ঠিক, শাশুড়ি মা ছাড়া আর কেউ হতেই পারে না। কই গেলা কই? ও এই যে এইখানে দাঁড়িয়ে। তা হ্যাঁ গা, এই বুঝি আমাদের নতুন দাসী? দাসী? তা দাসীর আবার একখানি গোমটা কিসে না মরণ? আমি দাসী? যমুনার এবার মাথা ঘুরতে লাগলো, দু চোখে অন্ধকার দেখতে লাগলো সে। বাইরের অন্ধকারের সঙ্গে তার নিজের মনের অন্ধকারটাও মিশে যেতে লাগলো, আর সেই অন্ধকারেই একটু একটু করে তলিয়ে যেতে লাগলো সে। এরপর তার আর কিচ্ছু মনে নেই। যমুনার যখন জ্ঞান ফিরে এলো সে দেখল একটা ছোট্ট ঘরে মাদুরের ওপর শুয়ে আছে সে। দূরে টিম টিম করে একটা কুপি জ্বলছে, আর তার মুখের ওপর ঝুঁকে পড়ে দেখছে তারই বয়সী এক মহিলা। আমি কোথায়? আমার কি হয়েছে? বাবা, জ্ঞান ফিরেছে তাহলে? উফ, কি ভয়টাই না পেয়েছিলাম গো। তা বলি, হ্যাঁ গো মেয়ে, অজ্ঞান হয়ে গেলে কি করে? হ্যাঁ, ফিটের ব্যামো ট্যামো আছে নাকি? না, আমার আমার ওসব কিছু নেই। তাহলে এতটা পথ এসে মাথা টাথা ঘুরেছে নিশ্চয়। পথ তো কিছু কম নয়। আমিও যখন শুরুতে এসেছিলাম তখন না আমারও এমন। উনি কোথায় গেলেন? কে? কাকে খুঁজছো তুমি? হ্যাঁ, আমার স্বামী। তাকে তাকে একবার ডেকে দাও না। তোমার স্বামী? হ্যাঁ। সে আবার কোথায় আছে? কই, তাকে তো দেখলাম না। কি 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 নাম তার? হ্যাঁ, বলতে পারো? তাহলে আমি একটু খুঁজে দেখি। নাম? হ্যাঁ, নাম কানা কি? স্বামীর নাম ধরতে নেই।
তুমি জানো না ও তাও তো ঠিকই। এই এই বাড়িটা যার, তার কথা বলছি। হ্যাঁ ভগবান, উনি তো বাবু। উনি আবার তোমার স্বামী হবেন কোন দুঃখে? ছি 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 ছি, কি লজ্জা, কি লজ্জা। যা বলেছো বলেছো, আর এসব বলো না, বুঝলে মেয়ে? সত্যি বলছি আমি, উনি আমার স্বামী। নারায়ণ সাক্ষী রেখে আমাদের বিয়ে হয়েছে। আবার ওই কথা বলে? দোহাই বোন, একবারটি ডেকে দাও না। তারপর না হয় কি সব বলে? তারপর না হয় তাকেই জিজ্ঞেস করো। চুপ চুপ চুপ, তোমাকে বলেছি না এসব কথা বলো না। কি কোথা থেকে শুনে নিয়ে মা ঠাকুরনের কানে তুলে দেবে? তাকে তো জানো না, বাবা একেবারে বাঘ যেন। তা হ্যাঁ গো মেয়ে, এই সত্যি তোমাদের বিয়ে হয়েছিল নাকি? আমি আমি মিথ্যে বলবো কেন? তোমরা যেতে কায়েদ বললে না? হ্যাঁ। আর বাবু তো বদ্যি। হ্যাঁ, বদ্যি? কায়েদ আর বদ্যির মধ্যে যে বিয়ে হতে পারে না, এটাও জানো না নাকি? হ্যাঁ, ওই বিয়ে কোনো বিয়েই নয় আসলে। কি বলছো? তাহলে যমুনার এই তাহলের উত্তর দেওয়ার মতো সে ঘরে আর কেউ নেই। দাসী তার কাজে উঠে গেছে। যমুনার নেহাত শরীর খারাপ, তাই কাল থেকে তাকেও অবশ্য কাজে জুতে যেতে হবে। যে মহিলা আলো হাতে নিয়ে বাইরে বেরিয়ে এসেছিল সেই এ বাড়ির আসল গিন্নিমা। দাসীর কাছ থেকে সে কথাও শুনেছে যমুনা। বাবু নাকি এই গিন্নির ভয়েই একেবারে কাঁটা। সেই দাসীর মনে একটু মায়া দয়া ছিল হয়তো। যমুনার কথাগুলো মন দিয়ে শুনে সে বিশ্বাস করেছিল। তারপর দীর্ঘশ্বাস ফেলে যমুনার সেবা যত্ন কিছু কম করেনি সে। যমুনা এবার একটু একটু করে সুস্থ হয়ে উঠল। উঠে হাঁটার মতো গায়ের জোরও ফিরেছে তার। তার দেহের অসুখের চেয়ে আসলে মনের অসুখটাই মারাত্মক। মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণা ভোগ করল সে। প্রাণপণে মৃত্যুই তো চেয়েছিল সে, কিন্তু মৃত্যু আর হলো কই। গায়ে বল পেয়ে সে বাড়িতে থাকতে আর তার মন সায় দিল না। বেরিয়ে যাওয়ার সুযোগ খুঁজছিল যমুনা। সে সুযোগ এসেও গেল একদিন। সেদিন খাওয়া দাওয়ার পর দুপুরে খিড়কির দরজাটা খোলা ছিল। আশেপাশে কেউ ছিলও না। সুযোগ বুঝে বাইরে বেরিয়ে এলো যমুনা। তারপর জঙ্গলটা পার হয়ে বড় মাথাটায় এসে পড়ল। তার বুকের মধ্যেটা তখনও ধরফর করছে। চারদিক নিঝুম নিস্তব্ধ। গাছের ভেতর থেকে মাঝে মধ্যে দু চারটে ঘুঘুর ডাক শোনা যাচ্ছে কেবল। একটা আম গাছ তলায় বসে বড্ড কান্না পেল যমুনা। আমি এখন কোথায় যাব? কি করব? আমার কেউ রইল না। কাউকে বিশ্বাস করা কি এত পাপ? কাউকে ভালোবাসা এটাই শাস্তি? একটা সরল মেয়েকে নিয়ে কি করে এমন ছিলিমুনি খেলতে পারলো? যমুনা, এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে যমুনা দেখতে পেল 50 দূর থেকে বিশ্বনাথ আসছে। যেদিন সে প্রথম এলো সেই রাতের পর থেকে আর তার দেখা পায়নি যমুনা। বিশ্বনাথকে দেখা মাত্র যমুনার সারা শরীর কাঁপতে লাগলো। এবার এ কি সেই পুরুষ যাকে একদিন উজাড় করে ভালোবেসেছে সে, যার হাতে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করেছে সে? এই প্রতারক পুরুষ তার স্বামী? ইতিমধ্যে এদিক ওদিক দেখে নিয়ে আরো হনহন করে পা চালিয়ে যমুনার কাছে এসে দাঁড়ালো বিশ্বনাথ। যমুনা, আমাকে মাফ করো। তোমাকে এখানে এনে আমার অন্যায় হয়েছে যমুনা, খুব অন্যায় হয়েছে। ওই জন্যই তো তোমাকে আনতে চাইনি। অথচ তুমি সেদিন থেকে একটিবার দেখা করার সুযোগ অবধি পাইনি। তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে। মিথ্যে? না না না, মানে যমুনা, তুমি বিশ্বাস করো, আমি সবটা তোমাকে বলতাম। মানে তোমাকে অন্য জায়গায় নিয়ে যেতাম, এখানে আমি আনতে চাইনি।
শুধু তুমি জোর করলে তাই। বাহ বাহ বাবা বাহ, এখনো তোমার স্বাদ মেটেনি? আর আরো আরো কতগুলো মিথ্যে কথা তুমি আমায় বলতে এসেছো বলো না তো? যমুনা, মিথ্যে বলছি না। তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যাবো আমি, সব কিছুর আবার নতুন করে শুরু করবো, বুঝলে? তোমাকে নিয়ে আমি না, আমাকে ছোঁবে না তুমি, আমার হাত ধরবে না। যমুনা, শুনে রাখো, তুমি আমার স্বামী হতে পারো, কিন্তু এখন আর আমি তোমার স্ত্রী নই। নই আমি তোমার স্ত্রী। কি কি বললে তুমি? যমুনা আবার উঠে দাঁড়ালো। সেই মাঠ পেরিয়ে হনহন করে হাঁটতে হাঁটতে সোজা পথে চলতে লাগলো সে, একা। বিশ্বনাথ সেখানেই দাঁড়িয়ে রইল। সে আর যমুনাকে অনুসরণ করেনি। 3-4টে গ্রাম উজিয়ে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়ে এবার সোনাঝুরি গ্রামে এসে আর চলতে পারল না যমুনা। ভিক্ষে চাওয়ার অভ্যেস তো তার নেই, শুধু কেউ নিজে থেকে কিছু খেতে দিলে সেইটুকু মাত্র খেয়ে থেকেছে সে। আর বেশিরভাগ দিনই খাবার টাবার কিছু জোটেনি তার। চলতে চলতে পা দুটোর আর কিছু ছিল না গো দিদি। একদিন যখন আর চলতেই পারলাম না, তখন ওই সিঁদুরে দিঘির পাড়ে ওই ওই বট গাছটার নিচে শুয়ে রইলাম। কাঁদিস না। তবে এবার বুঝি ভগবানের দয়া হলো গো, নইলে নইলে তোমার মতন এক দিদিকে পাইয়ে দেন তিনি। আবার কাঁদিস না বোন, কাঁদিস না। তবু তো তুই আমাদের কাছে এসে পড়েছিস বোন। কত মেয়ে যে এভাবে হারিয়ে যায়, তাদের তো আর খোঁজই মেলে না রে। কাঁদিস না বোন, কাঁদিস না। ঠিকই বলেছ দিদি, ঠিকই বলেছ। আমাকে তুমি হারিয়ে যেতে দাওনি দিদি। না না, আমাকে যমুনার পরিচয় আর তার অতীত জানার পর থেকে স্বর্ণময়ী যেন তাকে আরো বেশি করে ভালোবাসতে শুরু করলো। মাছের বড় ফালিটা, একটু বেশি করে দুধ, কটা বাড়তি ফল, বাকিদের চোখ এড়িয়ে যমুনার খাবার পাতে তুলে দেয় সে। তোমার খাবারগুলো এভাবে তাকে পাশে টেনে নিয়ে খেতে বসে স্বর্ণময়ী। রান্নাঘরে দিদি আর বোনের এই লুকোনো খবরটা সংসারের বাকিদের আর নজরে পড়ে না। নে নে, তাড়াতাড়ি খেয়ে নে। আহা, মেয়েটা বড় দুঃখী। স্বর্ণময়ীর নিজেরও কোনো ছেলেপুলে নেই, হাত দিও না, পারবো না দিদি। তাই মাতৃস্নেহের সবটুকু যমুনার ওপর উজাড় করে ঢেলে দেয় স্বর্ণময়ী। আর তা নিয়ে কারো কোনো আপত্তিও সে গ্রাহ্য করে না। ফেলে রাখলি কেন? খেয়ে সেদিনও রান্নাঘরে পাশাপাশি বসে দুপুরের ভাত খাচ্ছিল যমুনা আর তার সোনা দিদি। এমন সময় মতির মা এসে দাঁড়ালো। বলি মা ঠাকুরন, হ্যাঁ, এই যমুনা দিদির দেশ থেকে একজন লোক এসেছে, দেখা করবে বলে বসে আছে। সে কি যমুনার দেশ থেকে? হ্যাঁ রে, হ্যাঁ, তোর তো তিনকুলে কেউ নেই, তাহলে আবার কে এলো? তাই তো ভাবছি দিদি, কে হতে পারে? এক কাজ কর তো, হাতটা ধুয়ে যা তো, গিয়ে দেখে আয়। হ্যাঁ। যা। তাই যাই। রান্নাঘর থেকে উঠে গেল যমুনা। স্বর্ণময়ীও বেশ কৌতূহলী হয়ে পড়ল। হাত ধুয়ে যমুনার পিছন পিছন গেল সেও। বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে মতির মা। ওদের দেখেই হাত তুলে দূরের গাছতলাটার দিকে দেখিয়ে দিল। সেদিকে তাকিয়ে যমুনার মুখটা পাংশু হয়ে গেল। ওদের দেখে যে লোকটা এগিয়ে এলো, রোদ্দুরে তার চেহারাটা পুড়ে গেছে বটে, তবে চোখ মুখের গড়ন খারাপ নয়। মাথা চুলটা উস্কো খুস্কো। ওই মানুষটি যে বিশ্বনাথ না হয়ে যায় না, দেখে তো মনে হচ্ছে সে কথা বেশ বুঝতে পারল স্বর্ণময়ী। লোকটাকে দেখে যমুনার পা দুটো যেন সেখানেই গেঁথে গেছে। তার শরীরেও আর কোনো সাড় আছে বলে মনে হলো না। লোকটা সামনে এসে দাঁড়াতেই হুঁশ ফিরল যমুনার।
কেমন আছো যমুনা? গলায় আঁচল দিয়ে নিচু হয়ে পায়ের ধুলো নিল সে। তুমি তুমি এখানে? এই বাড়ির কথা জানলে কি করে? না, আমি আর কি করে জানবো? তুমি চলে আসার পরে এক গাঁ থেকে আর এক গাঁয়ে পাগলের মতো তোমাকে খুঁজে বেরিয়েছি। তুমি এত করে বললাম, তুমি তো আমার কোনো কথাই শুনলে না। আমাকে আর কিসের দরকার তোমার? সব তো চোখে বুকে গেছে। না যমুনা, মুখে বললেই কি সব চুকে যায় বলো? হ্যাঁ, নারায়ণ সাক্ষী রেখে আমাদের। না, আমি আর তোমার স্ত্রী নই। হ্যাঁ, সেই কথা তো তোমাকে আমি আগেই বলে এসেছি, বলিনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছো বলেছো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমি আমি তোমাকে আলাদা করে রাখবো। তুমি তোমার ইচ্ছে মতো সেখানে থাকো। না না না, আমি আর তোমার সঙ্গে কোথাও যাব না। যাবে না তো? তুমি তুমি চলে যাও। আচ্ছা, যেও না। তবে তবে তুমি শুনে রাখো যমুনা, তুমি না গেলে আমিও এখান থেকে নড়বো না। আমি তোমাকে সঙ্গে নিয়ে তবেই ফিরবো। জেদ করে গেল না যমুনা। আর সত্যি সত্যি বিশ্বনাথ সেও গাছতলাতেই পড়ে রইল। হাজার বলা কওয়া সত্ত্বেও ঘরে এলো না সে, ঘরের খাবারও খেলো না। খোলা আকাশের নিচে গাছতলায় এভাবে পড়ে থাকলে কোনো একটা বিপদ বাঁধতে কতক্ষণ। বিশ্বনাথের জেদের সামনে অবশেষে হার মানতে হলো যমুনাকে। তার সঙ্গে যাওয়ার জন্য তৈরি হলো সে। তবে বুকের ভেতর থেকে উথলে আসা কান্নাটাকে চেপে রেখেই শর্ত দিতেও ভুলল না সে। মনে রেখো, আমি কিন্তু আর তোমার স্ত্রী নই। স্বামীর অধিকার আর নেই তোমার। না যমুনা, এবার আর কোনো ভুল হবে না। দেখো, আর কোনো ভুল হবে না। তুমি আমার স্ত্রী, এই সমাজের চোখে এটাই তো শেষ কথা। স্ত্রীর পরিচয়ই তোমাকে মাথায় করে রাখবো আমি, দেখবে। আমাকে আমাকে ভুলটা শুধরে নেওয়ার একটা সুযোগ তো দাও অন্তত। যমুনার কপাল পুড়লেও তখনও তার রূপ পড়েনি। সেই রূপের প্রতি পুরুষের টান থাকবে না তা কি হয়? তার সোনা দিদি বোঝে সব, কিন্তু বুঝলেও কিচ্ছু করার নেই তারও। স্বামিত্বের যে সূক্ষ্ম অধিকারে যমুনাকে ফেরাতে এসেছে বিশ্বনাথ, সেই অধিকারকে বাধা দেওয়ার মতো কোনো জোর তো স্বর্ণময়ীর নেই। সুখে থাকিস মা। দিদিকে প্রণাম করে বিশ্বনাথের সঙ্গে চল। চলে যায় যমুনা। কোথায় নিয়ে যাবে? তাও প্রায় ৫-৬ বছর তো কেটেই গেল। যমুনার জন্য বড্ড মন খারাপ করত স্বর্ণময়ী। কেমন আছে? তবে স্বর্ণময়ীর স্নেহকে বৃথা যেতে দেননি ভগবান। কাঁদে না সোনা, কাঁদে না। এই তো মানিক আমার সোনা আমার, কাঁদে না। যমুনা চলে যাওয়ার পরে পরেই তার কোল জুড়ে খোকা এসেছে। বড় সাধের ধন কিনা, ও মতির মা, তাই সকলের বড্ড এই যে মা আদরের সে। যাই। একটু দুধ গরম করে এনে দাও না গো। কাঁদে না সোনা, কাঁদে না, কাঁদে না। চুপ বলছি মা ঠাকুর, খোকার জ্বরটা কি আজও কমেনি? না গো মতির মা, আজও কমলো না। কত কুবরেজি হাকিমি করে চলেছি, কিছুতেই কিছু হলো না গো। তো মহা বিপদ। শহর থেকে ওষুধ আনতে গেছেন তোমার বাবু, দেখি কি হয়। তাই তো, কাঁদে না বাবা, কাঁদে না। আমার মনে হয় হাওয়া লেগেছে গো মা, খোকার হাওয়া লেগেছে। বাবু তো এসব মানেন টানেন না। তোমাকে বলছি শোনো, এসব হাওয়া দেখে আমরা বুঝতে পারি। আমার দাদু গুণিন ছিলেন কি না, খোকাকে যদি একটা মাদুলি দেওয়া যেত। মাদুলি? এখানে মাদুলি কে দেবে মতির মা? সেসব দিন কি আর এখন আছে? হ্যাঁ? ও চুপ চুপ চুপ। আমি খুঁজে দেখতে পারি মা, কিন্তু ভয় হয় বাবু যদি আবার রাগারাগি করেন। না না, বাবুকে আমি ঠিক বুঝিয়ে বলবো, সেসব নিয়ে তুমি ভয় পেও না। আমার খোকাকে সুস্থ করে তোলার জন্য আমি সব করতে পারি। স্বর্ণময়ীর কাছ থেকে ভরসা পেয়ে মাদুলির সন্ধানে ঘুরতে লাগলো মতির মা। সোনাঝুরির হারু গুনিন মানে মতির মায়ের দাদুর কথা সকলে জানত। আশেপাশের আরও অনেক গাঁ তাকে ঈশ্বরের মতো ভক্তি শ্রদ্ধা করত। সেই হারু গুনিনের মাদুলি ছিল অভ্যর্থ। সেই কোন ছেলেবেলায় দাদুর কাছে শুনেছিল মতির মা যে মাদুলি জাগানোর সেরা জায়গা হলো শ্মশান। শ্মশানে যারা বাস করতে শেখেনি তাদের মাদুলি ভুয়ো। সোনাঝুরি গ্রামের শ্মশানে পৌঁছতে গেলে নদীর ধার বরাবর বেশ কিছুটা যেতে হয়। তারপর একটা বুনো ঝোপ পেরিয়ে
তবে শ্মশান পড়ে। বুড়ো বটের ঝুড়ি নেমে গ্রামের থেকে সেই শ্মশানকে যেন আলাদা করে রেখেছে। সেখানে ঢোকার সাহস মতির মায়ের নেই, তবে মা ঠাকুরুন আর খোকার টানে ওই বুড়ো বটের আশপাশ থেকেই মাঝে মধ্যে একটু উঁকি দিয়ে আসে মতির মা। দৈবাত সেখানে কাউকে দেখতে পেলেই একটা মাদুলি চেয়ে নেবে সে। সেদিন ছুটতে ছুটতে স্বর্ণময়ীর কাছে এসে দাঁড়ালো মতির মা। পেয়েছি গো মা, পেয়েছি। কাকে পেয়েছো মতির মা? কি হয়েছে তোমার? বলি এমন করে হাঁপাচ্ছ কেন? মস্ত এক সন্ন্যাসিনীকে পেয়েছি গো মাটান। ওই শ্মশানের ডোম ঘরে এসে বসে আছেন তিনি। সন্ন্যাসিনী? হ্যাঁ গো মা। কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি ওই না। বাইরে থেকে মোটে দেখা যায় না বুঝলে, তবে আমি তার লাল কাপড়খানা দেখতে পেয়ে ওখানে ঠায় দাঁড়িয়েছিলাম। বাবা, তারপর সে যা দেখলাম। সে সন্ন্যাসিনীর খোলা চুল একেবারে মাটি অবধি গিয়ে ঠেকেছে, মাথার উপরে জটা, কপালে ভস্য মাখা। সন্ন্যাসিনীর লাল শাড়ি নাকি আগুনের মতো উজ্জ্বল। একবার তাকিয়ে দেখলে নাকি চারপাশটা ভস্ম করে দিতে পারেন তিনি। সন্ন্যাসিনীর এই বর্ণনা শুনে কপালে হাত ঠেকিয়ে প্রণাম করল স্বর্ণময়ী। ঠিক হলো মতির মাকে সঙ্গে নিয়েই পরের দিন সকালে সেই সন্ন্যাসিনীকে দর্শন করতে যাবে সে। ছেলেটার জন্য একটা মাদুলি যদি দেন তাহলে মাথায় করে নিয়ে আসবে। সারা রাত ঠিক করে ঘুমই এলো না স্বর্ণময়ীর। সন্ন্যাসিনী সত্যিই তার ছেলেটাকে সারিয়ে তুলতে পারবেন তো? দেবতী যে ভক্তি থাকলেও এতদিন তাবিজ, কবচ, মাদুলি ইত্যাদি থেকে দূরেই ছিল স্বর্ণময়ী। কিন্তু আজ আর সে কোনো কিছুকেই সন্দেহ করতে পারছে না। মায়ের মন কি না। মা ঠাকুরন, এই যে মতির মা, বলি এত দেরি করলে যে? সন্ন্যাসিনীর কাছে একটু ফুল টুল নিয়ে যেতে হয় তো মা, তাই এসব আনতে গিয়েই। আচ্ছা, এই দেখো, আচ্ছা। আমার কোঁচড়ে দেখো। বেশ করেছো। এখন চলো তো দেখি। হ্যাঁ মা, চলো চলো চলো। তাড়াতাড়ি পাটা চালাও। নদীর ধারের এই জায়গাটায় বিশেষ আসেনি স্বর্ণময়ী। এই জায়গাটাই গ্রামের বাইরে কেমন নির্জন একটা জায়গা। স্বামীকে না জানিয়ে এখানে আসাটা কি তার ঠিক হয়েছে? বুঝতে পারে না স্বর্ণময়ী। একটু একটু ভয়ই করছে বটে তার, কিন্তু এখন আর ভাবার সময় নেই। ছেলেটাকে যদি সুস্থ করে তোলা যায় সেই আশাতেই কত অসম্ভব চেষ্টাই না করে চলেছে সে। ও মা ঠাকুরন, দাঁড়িয়ে রইলে কেন গো? এগিয়ে এসো, এগিয়ে তাকে এসো। নিয়ে দুপুর বেলায় আসবে বলেছিল মতির মা, কিন্তু এও স্ত্রী মানুষ, আবার সন্তানের মা। শ্মশানে মশানে তার বড় ভয়, তাই সকাল থাকতে থাকতেই এই পালা চুকিয়ে ফেলা ভালো মনে করে ঘরদোরের গাছ ফেলে বাড়িতে যা হোক একটা কিছু বলে দুজনে মিলে বেরিয়ে এসেছে। চলো চলো, কিন্তু তুমি চলো। বুড়ো বটের ধারের এই জায়গাটা দিনমানেই যেন দুপুরের মতো শুনশান। হাওয়ার শব্দ আর পাখির ডাক ছাড়া কিচ্ছু শোনা যাচ্ছে না। শুকনো পাতা মারিয়ে মতির মার পিছন পিছন একটি ভাঙাচোরা টিনে ছাওয়া ঘরের সামনে এসে দাঁড়ালো স্বর্ণময়ী। এগিয়ে এসো, এসো। শ্মশান যাত্রীর মুখে মুখে এ ঘরটার নাম হয়েছে ডোমঘর। গাটা একটু ছমছমি করছে এবার তার। গলায় ভালো করে আঁচল জড়িয়ে সেই ঘরের দরজায় এসে দাঁড়ালো স্বর্ণময়ী। ভেতরে সন্ন্যাসিনীকে এবার স্পষ্ট দেখা যাচ্ছে। বিষণ্ণ গম্ভীর মূর্তিতে বসে আছেন তিনি। চুল ছড়িয়ে পড়েছে পিঠময়, মাথার ওপর জটায় একটা মলিন হয়ে যাওয়া রুদ্রাক্ষ জড়ানো। হাত জোড় করে সেই সন্ন্যাসিনীর মুখের দিকে চেয়ে আছে স্বর্ণময়ী। আচমকা মতির মা একটা কাণ্ড করে বসলো। মা মা করতে করতে হাউমাউ করে ছুটে গিয়ে সন্ন্যাসিনীর সামনে আছড়ে পড়ল সে। আর এই পরিস্থিতির জন্য আদৌ তৈরি ছিল না স্বর্ণময়ী। সেই সন্ন্যাসিনীও বোধহয় চমকে উঠলেন। চকিতে উঠে দাঁড়িয়ে পড়লেন তিনি। স্বর্ণময়ী এবার প্রণাম করতে এলেই দু হাত ধরে তাকে থামিয়ে দিয়ে মুখের দিকে তাকিয়ে ম্লান হাসলেন সেই সন্ন্যাসী। আমাকে প্রণাম করতে দেবেন না মা? অবাক হয়ে তার মুখের দিকে চেয়ে আছে স্বর্ণময়ী। যতই রুক্ষ শুকনো ম্লান হাসি আর বিষণ্ণ চোখ হোক না কেন, এই মুখ এই হাসি তার এত চেনা লাগছে কেন? কোথায় দেখেছে সে? স্বর্ণময়ীর এই আকুলতা দেখে এবার তার দিকে চেয়ে সন্ন্যাসিনীর ঠোঁটে হাসি খেলে গেল। আর ঠিক সেই মুহূর্তেই বিহ্বল কণ্ঠে স্বর্ণময়ী ডেকে উঠল,
যমুনা, এ কি করে হলো? এ তোর কি বেশ, কি করে হলো এসব? ফিরে এলাম দিদি, তোমার কাছ অবধি পৌঁছতে পারিনি, কিন্তু তোমার মাটিতেই ফিরে এলাম গো। কিন্তু কিন্তু কেন বোন? তোর স্বামী? না দিদি না, তিনি আমার স্বামী নন, কিন্তু নিহাতি এক পরপুরুষ। ভাঙা জিনিস কি আর জোড়া লাগে গো? কি বলছিস? কিন্তু সে তো তোর স্বামীর পরিচয়েই ফিরে এসেছিল যমুনা। পরিচয়? হ্যাঁ, পরিচয় তো দিয়েছেন আমাকে, রক্ষিতা। যমুনা, তুই কি বলছিস বোন? শান্ত হও দিদি, কি বলছিস? শান্ত হও, আমি ঠিকই বলছি। গ্রামের একেবারে প্রান্তে একটা টালির ঘর বানিয়ে আমাকে তিনি রেখেছিলেন। যমুনা, মাঝে মধ্যে আসতেন, বাড়িতে অশান্তি হবে বলে সেখানে নিয়ে যাননি। বলেছিলেন পুজোর পরে নাকি সব বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাবেন। তারপর একদিন গ্রামেরই কয়েকজনের কাছ থেকে শুনলাম আমার স্বামী সমাজের কাছে আমাকে তার রক্ষিতা বলে পরিচয় দিয়েছেন। তুই এ কথা বিশ্বাস করলি? কি করি বলো দিদি, তিনি যে আমার এই প্রশ্নকে অস্বীকার করতে পারলেন না। জোর গলায় আর কত মিথ্যে বলবেন, সব ধরা পড়ে গেল যে। এরপরও বিশ্বাস করব না? মানুষই এসব পারে। তুই আমাদের বাড়ি চল যমুনা, আমার কাছে থাকবি, চল। আর তোকে কোথাও যেতে দেব না, কোথাও না। আয় বোন, আয়। আমার ছেলেকেও তো তুই দেখিসনি। আয়, দুই বোনে মিলে আবার একসঙ্গে থাক। না না দিদি, আর কোথাও যাব না। কেন? মনের আগুনে সব পুড়িয়ে ফেলেছি। এখন এই শ্মশানই আমার ঘর বাড়ি। যমুনা, শ্মশান কাউকে ফেরায় না দিদি, কাউকে না। স্বর্ণময়ীর শত অনুরোধেও তাদের বাড়িতে যেতে রাজি হলো না তুমি যমুনা। যাও দিদি। তবে তার জন্য খাবার নিয়ে রোজই হয় স্বর্ণময়ী নিজে অথবা মতির মা সেই শ্মশানের ঘরে দেখা করতে আসে, কিন্তু সেসব খাবারের অনেকটাই পড়ে থাকে। যমুনা সেসব ছুঁয়েও দেখে না। ছেলেটা সেরে ওঠার আনন্দে একবাটি পায়েস নিয়ে যমুনার কাছে এসে তার না খাওয়ার জন্য অনেক অনুযোগ, অভিমান, কান্নাকাটি করল স্বর্ণময়ী। কিন্তু শ্মশানে থেকে থেকে যমুনার মায়া দয়াও বোধহয় পুড়ে ছাই হয়ে গেছে। কেমন নিরাসক্ত চোখে চেয়ে থাকে সে। ঠোঁটের কোণে অস্পষ্ট একটা হাসি লেগে থাকে শুধু। এই হাসিকে স্বর্ণময়ী চেনে না, তার বুক কাঁপতে থাকে। মাসখানেক এমনি করেই কেটে গেল। ভাদ্র মাসের গোড়ায় জ্বরে পড়ল স্বর্ণময়ী, আর মতির হলো বসন্ত। বেশ কিছুদিন পরে মতির মাকে সঙ্গে নিয়ে শ্মশানে এসে দাঁড়ালো স্বর্ণময়ী। হ্যাঁ গো মতির মা, চারপাশটা এত শুনশান লাগছে কেন গো? শ্মশান তো এমন দ্বারাই হবে গো মা ঠাকুরন, অনেক দিন পর এলে কি না, তাই এমন মনে হচ্ছে। চলো চলো দেখিনি, ভেতরে চলো। হ্যাঁ গো মতির মা, শিয়াল কুকুরের ডাক ভেসে আসছে কোথা থেকে গো? ও মা কি বলে শোনো, শ্মশানে কুকুর ডাকবে না তো কোথায় ডাকবে গো? ঠিক। চলো চলো, পা চালিয়ে চলো দেখি। না গো, আমার মনটা কেমন যেন করছে। স্বর্ণময়ীর বুকের ভেতরটা কেমন ধক করে উঠল।
সে ডোমঘরের কাছাকাছি এসে আর এগোতে পারল না স্বর্ণময়ী। তাদের দেখতে পেয়ে একপাল শিয়াল কুকুর খানিকটা বিরক্ত হয়ে যেন দরজার কাছ থেকে সরে গেল। কাঁপতে কাঁপতে মতির মায়ের হাত ধরে সেই ঘরের সামনে গিয়ে পৌঁছতেই স্বর্ণময়ী আর্তনাদ করে উঠল, যমুনা! যমুনা! ঘরের ভেতরে যমুনার শরীরটা নিথর হয়ে পড়ে রয়েছে। অনেক দিন পরে কি গভীর শান্তিতে ঘুমোচ্ছে মেয়েটা। সেদিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল স্বর্ণময়ী। তার দু চোখ বেয়ে বৃষ্টি নেমেছে নিঃশব্দে। এই বৃষ্টিটাকেই তো একদিন সর্বনেশে বলেছিল যমুনা। বহুকাল পরে একটা মেয়ে ঘুমিয়ে পড়েছে, তার সামনে এখন আওয়াজ করতে নেই। তাই বুকের মধ্যে থেকে আর্তচিৎকার হয়ে বেরিয়ে আসা কান্নাটা চেপে রেখে অঝোর বৃষ্টিতে ভিজতে ভিজতে চুপ করে দাঁড়িয়ে থাকে স্বর্ণময়ী। শুনলেন স্বর্ণকুমারী দেবীর লেখা গল্প যমুনা। আজকের প্রশ্ন, স্বর্ণময়ীর গ্রামের নাম কি? গত সপ্তাহের নির্লজ্জ গল্পের প্রশ্ন ছিল, বিজয়ের মামাতো ভাইয়ের নাম কি? সঠিক উত্তর সীতেশ। প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন সুতপা দাস, জ্যোতিপ্রকাশ সাহা, সুমনা চক্রবর্তী, কাউসার আহমদ, মিষ্টু চক্রবর্তী, প্রিয়া নস্কর, সুস্মিতা পাল, নন্দিতা দেবনাথ, জয়ন্ত কর ও অরূপ দাস। নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।